মাঝে মাঝে একটু প্রবলেম হবে, কারণ হচ্ছে আপনার নেট মাঝে মাঝে কখনো লো হয় কখনো হাই হয়, নেটওয়ার্কে একটু সমস্যা করে। এখন আমরা এখানে কপি করছিলাম বেলুকপ ফর্মুলাটাকে, এখান থেকে আমরা কপি করব। এখন যদি আমরা এইভাবে সিলেক্ট করে যদি কোনো জায়গায় ক্লিক করি, তাহলে কিন্তু সেই জায়গাটা সিলেক্ট হয়ে যাবে, আমার ফর্মুলা কপি হবে না। এই জন্য আমাদের কি করতে হবে, এইটা সিলেক্ট অবস্থায় কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে এসকেপ বাটনে ক্লিক করতে হবে। এসকেপ বাটনে ক্লিক করার পরে আমরা এখান থেকে ইউনিটে বসাই দেব, ইউনিটে বসাইয়ে এখানে এন্টার দিয়ে দেবো। এখন আমার এখানে ইউনিট কেন আসে নাই, ইউনিটে আমার কত নম্বর কলামে, এখানে আমার 2 নম্বর কলাম দেওয়া আছে, এই কলাম নাম্বারটাকে আমার চেঞ্জ করতে হবে। এখান থেকে আমি কলাম নাম্বার লিখে দেবো ডাটাবেজের 3 দিয়ে এন্টার দেব। এখন আমরা একটা ফর্মুলা কিভাবে কপি করতে হয় সেটাও দেখে নিলাম। এখন এখানে যে আউট কোয়ান্টিটি, এখানে আমি কত সেল করলাম, এখানে সাপোজ কিছু কোয়ান্টিটি আমি সেল দেখাই দেব, সাপোজ 10 পিস, 15 পিস, 20 পিস, 10 পিস, এখানে আমি একটা সেল দেখাই দিলাম। এখন এই যে আমার এখানে কিছু ক্রয় করলাম, এখানে কিছু বিক্রয় করলাম, বিক্রয় করার পরে এখানে আমার কত অবশিষ্ট আছে সেটা আমি এখানে ওভারভিউ দেখব। আমার যদি স্টক ফুরিয়ে আসে সেটাও আমি এখান থেকে দেখব, আর যদি স্টক অ্যাভেলেবেল থাকে সেটাও আমি দেখতে পারবো। তো এখানে আমরা এসকিউটা কিভাবে নিয়ে আসবো, একই এসকিউ আমার ডাটাবেসে দুইবার এন্ট্রি থাকতে পারে, এই জন্য আমার এখানে ইউনিক এসকিউ গুলো নিয়ে আসতে হবে। সাপোজ ধরুন আমার এখানে এই কোডটাই নিচে দুইবার এন্ট্রি থাকতে পারে, ডাটাবেসে হতেই পারে, এখানে আমি দুইবার এন্ট্রি দিলাম। এখন এখান থেকে আমরা ইউনিক এসকিউ যেভাবে নিয়ে আসবো, এখানে ইকুয়াল সাইন দেব, লিখবো ইউনিক, ইউএনআই কিউই, ইউনিক লেখার পরে এখানে চলে আসছে, এখান থেকে কিবোর্ড থেকে ট্যাব বাটনে ক্লিক করব। ইউনিক নিয়ে আসার জন্য এখানে যে আপনার অ্যারে সিলেক্ট করতে বলতেছে বাই কল এক্সাক্ট অন, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, আমরা চাইলে এগুলো কন্ডিশন বসাইতে পারি, না বসাইলেও চলবে, আমরা শুধুমাত্র অ্যারেটাকে সিলেক্ট করে দেবো। এখন আমার এখানে দরকার হচ্ছে এসকিউ, এসকিউর জন্য আমরা এসকিউটাকে সিলেক্ট করে দেবো ডাটাবেস থেকে, এরপরে এন্টার বাটনে ক্লিক করে দেবো। এখন জিরোজ এডিবিডি 01 এখানে দুইবার আছে, এখানে দুইবার আসে নাই, এখানে শুধুমাত্র আমার ইউনিক যে নাম্বারগুলো এন্ট্রি থাকবে সেটাই চলে আসবে। এখন আমরা এটা পেয়ে গেলাম। আবার এখানে আমরা আবারও ভ্যালু কপ করবো এই দুইটা জিনিস, ডেসক্রিপশন এবং ইউনিট। এখানে ভ্যালু কপ করার জন্য আমরা ভ্যালু কপি ব্যবহার করব, ইকুয়াল সাইন বিএল লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করে দিলাম, লুকআপ ভ্যালু এসকিউ, এরপর কমা দেব, টেবিলারে ডাটাবেস থেকে আমি টেবিলারটাকে সিলেক্ট করে দেব, এরপর হচ্ছে কমা দিয়ে দেব, কমা দেওয়ার পরে আমি কলাম ইন্ডেক্স নাম্বার, আমার ডেসক্রিপশন আছে 2 নম্বর কলামে, এক্সাক্ট ম্যাচের জন্য 0 দিয়ে দেব, এরপরে এন্টার। এরপরে আমি এখান থেকে ড্র্যাগ করে দেব, এখানে আমি একটা সেল বেশি নিলাম। বেশি নেওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে কিছু সেল বাড়াই নিতে হবে, যদি আমার কোনো নতুন এখানে আইডি আসে নিচে নিচে যেন পেস্ট হইতে পারে। সাপোজ দেখুন এখানে আমার 5 পর্যন্ত আছে, আমি এখানে 6 বসাবো, এখানে 6 নাম্বার দিয়ে দেব। এখানে 6 নাম্বার দেওয়ার কারণে আমার এখানে অটোমেটিক 6 আসার কথা, কিন্তু আসে নাই কেন, এখানে আমি রেঞ্জ ছোট করে দিছি, আমি রেঞ্জটা বাড়াই নেব, বাড়াই দিলাম, এই যে 6 চলে আসছে। এখানে যদি আমি 7 বসাই দিই, 7 বসাইলে আমার অটোমেটিক এখানে 7 পর্যন্ত চলে আসবে, 7 বসাই না, 7 চলে আসছে। এখন এখানে যদি আমার ডাটা এন্ট্রি না থাকে সেক্ষেত্রে আমার এখানে কি শো করবে, সেটার জন্য আমরা কন্ডিশন নেব, এখানে ইফ ইউর দিয়ে আমরা ডাটাকে রিমুভ করতে পারছি বা ইরিওর ভ্যালু রিমুভ করতে পারছি, কিন্তু এখানে তো ইরিওরও চলে আসে নাই। এখন আমি চাইতেছি এখানে যদি আমার কোড নাম্বার না থাকে তাহলে এই জায়গাটা ব্ল্যাক থাকবে, একটু সমস্যা হয় না, শব্দ করে মনে হয় যায়। এখন ক্লিয়ার আছে? ও আচ্ছা,
এখন ঠিক আছে না? একটা শব্দ দিয়েন যদি কখন সমস্যা হয়। এখন এখানে আমরা পাইলাম ইউনিক কোডগুলো। আমি চাচ্ছি যে এখানে যদি আমার কোড নাম্বার এন্ট্রি থাকে তাহলে এখানে আমার ডেসক্রিপশন আসবে। যদি আমার এখানে কোড নাম্বার না থাকে এখানে কোনো ডেসক্রিপশন আসবে না। এটার জন্য আমরা ব্যবহার করব ইফ ফর্মুলা। এখানে আমরা ইফ ফর্মুলা নিয়েও আলোচনা করব। ইফ ফর্মুলা এটা হচ্ছে আমরা একটা লজিক বসাবো। যদি আমার এখানে কোড থাকে এখানে আমার ডাটা শো করবে, যদি কোড না থাকে এখানে ব্ল্যাঙ্ক থাকবে। এটার জন্য আমরা ব্যবহার করব ইফ ফর্মুলা। ইকুয়াল সাইনের সামনে আমি এখানে ইফ ফর্মুলাটাকে কোড করব। প্রথমে ইকুয়াল সাইন তো দেওয়া আছে, এরপর আমরা লিখব ইফ। এই যে ইফ ফর্মুলাটা চলে আসছে, এখানে আমি ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে বলতেছে লজিক্যাল টেস্ট। আমি কোনটার সাথে লজিক বসাবো সেইটাকে আমার এখানে বলতেছে লজিক্যাল টেস্ট। লজিক বসাবো হচ্ছে এই এসকিউ নাম্বার ইকুয়াল ডাবল কোট মানে হচ্ছে ফাঁকা, আমি এখানে দিলাম ডাবল কোট। এইটা যদি ফাঁকা থাকে এই সেলটা, এসকিউ নাম্বার ইকুয়াল ফাঁকা, ফাঁকা মানে হচ্ছে কি ডাবল কোট। ডাবল কোট দিয়ে আমি এটাকে ফাঁকা কল করলাম। যদি এই জায়গাটা ফাঁকা থাকে লজিক্যাল টেস্ট বসাই দিলাম। স্ক্রিন ক্লিয়ার আসে না নাকি, না সাউন্ড? হ্যালো, ও আচ্ছা। এখানে ইফ ফর্মুলা দিয়ে আমি এটাকেই কল করছি। এখানে যদি আমার কোড নাম্বারের ঘরটাকে আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে ইকুয়াল সাইন দিলাম। তার মানে হচ্ছে আমার এইটার সমান সমান যদি ফাঁকা থাকে, ডাবল কোড দেওয়া মানে হচ্ছে ফাঁকা, এই ঘরটা যদি ফাঁকা থাকে আমি কমা দিয়ে দিলাম, এখানে টেস্ট বসাই দিছি। ভ্যালু ইফ ট্রু, যদি আমার এই জায়গাটা ফাঁকা থাকে, এটা যদি সত্য হয় তাহলে কি করব আমি এখানে আবার ডাবল কোড দুইবার বসাই দেব। তাহলে আমার ফাঁকা থাকবে, এই জায়গাটা কিছু আসবে না, ডেসক্রিপশন আসবে না। আর যদি ভ্যালু ইফ ফলস, যদি মিথ্যে হয় যে জায়গাটা ফাঁকা নাই, তাহলে আমার এই ভ্যালুটা চলে আসবে, যে ফর্মুলাটা আমি বসাইছি এই ভ্যালুটা চলে আসবে। আমি এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো শেষের দিকে, দেওয়ার পরে এন্টার বাটনে ক্লিক করে দেবো। এখন আমি এইটাকে যদি ড্র্যাগ করি নিচ পর্যন্ত, এখানে আর একটা ফর্মুলা নিতে হবে। কারণ হচ্ছে আমার এখানে জিরো থাকার কারণে কোনো আপনার ডাটা খুঁজে পায় না। এটা ডাটা খুঁজে না পাওয়ার কারণে এখানে এনে চলে আসছে। এখন আমরা এটার সাথে আরেকটা ফর্মুলা ব্যবহার করব, সেটা হচ্ছে ইফ ইরর। একটু কিন্তু বড় হচ্ছে, কারণ হচ্ছে আমরা অনেকগুলো ফর্মুলার কম্বিনেশন শিখতে হবে, কখন কোনটার প্রয়োজন হবে সেটা আমরা নিজেরাও জানি না। তো জায়গা বিশেষ যে কাজটার যেন আমরা সমানভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। এখন আমরা যদি ইরর অবস্থায় দেখাই, কাজটা দেখাবে কিন্তু ভালো দেখাইবে না, কাজ হবে কিন্তু দেখতে ভালো দেখাবে না। এখন যেহেতু স্ক্রিন ক্লিয়ার হয় না, না সাউন্ড ক্লিয়ার হয় না? হ্যালো, স্ক্রিনের সমস্যা হয় না সাউন্ডে? সাউন্ডের সমস্যা হয়, বুঝলাম না। আজকে তো অনেক কি করা যায় সাউন্ড, আমি তো ইয়ারফোন চেঞ্জ করছি এটাকে, যাক দেখি এরকমের চালাই যাওয়া যায় কিনা। যখন একটু সাউন্ড প্রবলেম হইবে, যদি মনে করেন একটু বোঝা যায় কোন রকম চালাই যায়, কারণ হচ্ছে আজকে নেটও সমস্যা আছে। তো আমরা এখানে যে ভ্যালুটা বসাইলাম, এরপরে আমরা এনএস চলে আসছে, এটাকে রিমুভ করার জন্য আমরা ইফ ইরর ব্যবহার করব। এখানে সামনে লিখে দেব ইফ ইরর। ইফ ইরর ফর্মুলা নিয়ে আসলাম। আমার এই যেটুকু আছে এটা হচ্ছে ইররের ভ্যালু। আমার ফর্মুলাটা এখানে কমা দিয়ে যদি ইরর ভ্যালু আসে, এই যে বলছে ভ্যালু ইফ ইরর, তাহলে আমি এখানে ডাবল কোড দিয়ে দেবো। তার মানে আমি এখানে ফাঁকা কল করে দিলাম, এরপরে ইয়েস চাইলে ইয়েস দিয়ে দেবো। এখন যদি আমি এটাকে নিচের দিকে ড্র্যাগ করি, এখানে আমার ব্ল্যাঙ্ক। এখানে আমার যদি কোড থাকতো তাহলে আমার এখানে ডাটা চলে আসতো। আর এখানে 00 মানে হচ্ছে এই দুইটার কোনো কিছু আমার এখানে ডাটা এন্ট্রি নেই।
এরপরে আমরা ইউনিটে চলে যাব। ইউনিটে এই সেম ফর্মুলাটাকে কপি করে দেব। আমরা যেটা এখানে করছি, শুধুমাত্র আমরা কলাম নাম্বারটা চেঞ্জ করব। কপি করলাম, কপি, এরপরে এখানে পেস্ট করে দেব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরে এখান থেকে আমরা ভ্যালুকপের কলাম নাম্বারটাকে চেঞ্জ করে দেব, কারণ হচ্ছে আমার ইউনিটটা হচ্ছে 3 নাম্বার কলামে চলে আসছে আমার পিসিএসে। এখন আমাদের এখানে ক্যালকুলেশন হচ্ছে, যেটা আমার স্টকে ইন করছি আর যেটা আউট করছি সেটা হবে, আউট হইলো মাইনাস, আর ইন যেটা আছে এটা হচ্ছে আমার প্লাস হবে। আর এই যে ডাটাবেজে যে আমার যে যা কিছু এন্ট্রি আছে, এখান থেকে এটা সরাই দিলাম, এটা অলরেডি আমার ইন হাউসে আছে, যে কোয়ান্টিটি আছে। তাহলে আমার এই ডাটাবেস কোয়ান্টিটি আর ইন হাউস কোয়ান্টিটি দুইটা যোগ হবে আর মাইনাস হবে আউট। এখন আমরা এখানে ক্যালকুলেশন বসাবো, ইকুয়াল সাইন দেব। ইকুয়াল সাইন দেওয়ার পরে এখানে লিখবো সাম ইফ। এখানে কিন্তু একটু কারিশমা আছে, ভালো করে খেয়াল করেন। সাম ইফ বসাবার পরে আমি ট্যাব বাটনে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে আমার ক্যালকুলেশনটা হবে সর্বপ্রথম ডাটাবেজ থেকে আমি এসকি নম্বর সিলেক্ট করে দেব। এরপরে হচ্ছে এসকিউ নম্বরের আন্ডারে রেঞ্জ বলছে, আমি এসকিউ নম্বরের আন্ডারে যেহেতু এটা ক্যালকুলেশন করব, রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে ক্রাইটেরিয়া কি আমার এখানের ক্রাইটেরিয়াকে সিলেক্ট করে দেবো, দেওয়ার পর আমি কমা দিয়ে দেবো। এখন হচ্ছে সাম রেঞ্জ কি আমার এখানে ডাটাবেজের সাম রেঞ্জ সিলেক্ট করার পরে আমি এখানে এন্টার বাটন দেবো। এখানে শেষ নেই, আমি আরও এখানে প্লাস হবে, এরপরে এন্টার দিয়ে দিলাম। এখন টোটাল ডাটাবেজে আমার 1 নম্বর এসকিউ 2বার এন্ট্রি হয়েছে, এখানে হচ্ছে 20 পিস আর এখানে হচ্ছে 20 পিস, 40 পিস। এখন আমাদের এখান থেকে কাজ হবে, যে রেঞ্জগুলো আছে ডাটাবেস থেকে সেটাকে আমি লক করে দেব। এখান থেকে সিলেক্ট করে F4 দিয়ে লক করে দেব। শুধুমাত্র ডাটাবেজের রেঞ্জটাকে আমরা লক করে দেব। এখন এখানে আর একটা করতে হবে কি, আমার এই যেগুলো আমি পারচেস করতে আছি সেটা হচ্ছে ইন, আর যেটা অলরেডি আমার ইন হাউসে আছে সেটা ডাটাবেজ এন্ট্রি আছে, এই দুইটা যোগ করতে হবে। এখানে আমরা আবারও সাম ইফ ফর্মুলা ব্যবহার করব। সেটার জন্য কি করব, এখানে একটা প্লাস সাইন দেব। প্লাস সাইন দেওয়ার পরে আবারও লিখব সাম ইফ, ইফ। সাম ইফ লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করব। এখানে বলছে রেঞ্জ কি আমি এই কোডের আন্ডারে যোগ করব, এই জন্য আমি এই কোড নাম্বারটাকে সিলেক্ট করে দেবো, এসকিউ নাম্বার। সিলেক্ট করার পরে F4 দিয়ে আমি শুরুতেই লক করে দিই, F4 দিলাম, লক হয়ে গেল। এরপর বলছে ক্রাইটেরিয়া, এখান থেকে আমি এসকিউ নাম্বারটা সিলেক্ট করে দিলাম, এই ক্রাইটেরিয়ার আন্ডারে আমি যোগ করব। এরপর আবার কমা দিয়ে দিলাম। এখন বলছে সাম রেঞ্জ, এখান থেকে আমি কোয়ান্টিটিকে সিলেক্ট করে দিলাম। এরপরে F4 এ ক্লিক করব। ক্লিক করার পর আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার দেব। এখন এই দুইটা আমার কোয়ান্টিটি যোগ হয়ে গেল। এখানে আমরা পাইলাম 40 পিস আর এখানে হচ্ছে 20 পিস, হলো 40 পিস। এখন এখানে যে আমি অ্যাভেলেবেল কোয়ান্টিটি দেখতে চাইছি, কারণ হচ্ছে আমার এই দুইটার যোগফল প্লাস মাইনাস যাবে, যেটা আমার এই স্টোর থেকে সেল হইতেছে সেটা এখান থেকে মাইনাস হবে। তো এটাকে মাইনাস করার জন্য এখন আমরা আবারও সাম ইফ লিখবো মাইনাস দিয়ে, এখানে মাইনাস দেব। এরপর লিখবো সাম ইফ লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখন বলছে রেঞ্জ, এইবার হচ্ছে আমার আউট স্টক থেকে এখানে এসকির কলামটাকে সিলেক্ট করে দিলাম। এরপর আমি কিবোর্ড থেকে F4 এ ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কমা দিতে বলছে, কমা দিয়ে দেব। এখন হচ্ছে ক্রাইটেরিয়া কি এসকিউ নাম্বার, এরপরে কমা দিয়ে দেব। এরপর বলছে সাম রেঞ্জ, আউট স্টকের আমার রেঞ্জটাকে সিলেক্ট করে F4 এ ক্লিক করে দেব, লক হয়ে গেল। এরপর ফার্স্ট ব্র্যাকেট এন্টার। অনেক বড় ফর্মুলা হয়ে গেছে, আমি ভাঙ্গে আলাদা করে আপনাদের বোঝানোর জন্য, আমি চাইলে একবারে সবগুলো কোড করতে পারতাম, এই জন্য আমি আলাদা করে দিছি। আমরা এখানে পাইছিলাম
01-এর কোডে এখানে 40 পিস আর এখানে পাইছিলাম 20 পিস, টোটাল হলো 60 পিস। এখান থেকে মাইনাস গেল 10 10 পিস আর এই 20 পিস 30 পিস, তাহলে আমার থাকে 30 পিস। এখন আমি এইটাকে যদি ড্র্যাগ করে নিচের দিকে দিয়ে দেই, দেখুন আমার এখানে 30 পিস স্টক, এখানে এডিবিডি 02 পিসি 85 পিস স্টক আছে, এডিবিডি 02 এখানে ছিল 30 পিস, এখানে ছিল 20 পিস, 30 পিস 50 ও এখানে আছে 30 পিস 80, এখানে আরো আছে মনে হয় যে পিসি, এই যে 30 110 পিস থেকে মাইনাস গেছে কত, এখানে গেছে 25 পিস, তাহলে থাকে আমার 85 পিস। ক্যালকুলেশন আমার ঠিক আছে। তো আশা করি এতটুকু বুঝতে পারছেন মনে হয়। আহাদ ভাই, আব্দুল আহাদ ভাই বলেন, ফর্মুলা অনেক বড় হয়ে গেছে না? হ্যাঁ, একটু বড় হয়েছে, কারণ হয়েছে আমি একটু আলাদা আলাদা ভাঙ্গে ভাঙ্গে ওইটা যোগ করছি, একবারে কোড করি নাই। একবারে কোড করে যদি রেজাল্ট আনতাম তাহলে আপনি কিছুই মাথায় ধরতো না। এই জন্য আমি কিন্তু ওই জায়গায় আমি 3বার ব্যবহার করছি, 3বারই আমি আলাদা আলাদা করে ইনপুট দিছি। জি জি। কোনটা এখানে? এখানে কোনটা? এই ইনের ভিতরে কোনটা? এইটার এখানে 4 হবে? 4 হবে না, কারণ আমি এই যে কমা 3, এই আমি দেখাই আপনাকে, এই যে ভ্যালু কপের 3, এখানে যে আমি ডাটা রেঞ্জটাকে সিলেক্ট করছি, দেখেন এখানে রেঞ্জ শুরু হলো কোন জায়গা থেকে, এসকিউ থেকে আমার কোয়ান্টিটি পর্যন্ত। এসকিউ আমার প্রথম নাম্বার কলাম 1, ডেসক্রিপশন 2 আর ইউনিটি হচ্ছে 3। এই জন্য আমার এখানে বসাইতে হয়েছে 3, কারণ হচ্ছে আমি রেজাল্ট নিব ইউনিটের, এই জন্য আমার এখানে 3 নাম্বার কলাম বসাইতে হয়েছে। আমি যদি কোয়ান্টিটি নিতাম সেক্ষেত্রে আমার এখানে 4 বসাইতে হইতো। বুঝতে পারছেন? ও না না না, এখানে আপনার হিসাব করতে হবে আপনি যতটুকু রেঞ্জ সিলেক্ট করছেন, এই যে সিলেক্ট করছেন এইটার কলাম হিসাব করতে হবে, আপনার এখান থেকে শুরু করা যাবে না। বুঝতে পারছেন? আপনি এখান থেকে না, আপনি যে রেঞ্জটাকে সিলেক্ট করছেন সেই রেঞ্জের ভিতরে কত নাম্বার কলামে পড়ে, এইবার বুঝতে পারছেন? আর জিরোটা হচ্ছে আপনার এখানে যদি ক্লিক করেন, এটা হচ্ছে আপনার রেঞ্জ লুকআপ। আপনার রেঞ্জ লুকআপটা কি এক্সাক্ট ম্যাচ হবে না অ্যাপ্রক্সিমেট হবে? এখানে আমি একটু ব্যাগে যাই, এখানে কাটলে পরে বুঝতে দেবেন। এই যে এখানে বলছে এখানে একটা জিরো আছে, কিন্তু এখানে ডট ডট উঠে রয়েছে। এক্সাক্ট ম্যাচের জন্য আমরা এখানে সংখ্যা জিরো বসাই দেব, আর অ্যাপ্রক্সিমেট ম্যাচের জন্য ট্রু, এখানে একটা ভ্যালু হয়তো ওয়ান বসানো চলবে, অথবা আপনি ট্রু লিখলেও হবে। ট্রু লিখলে হবে কি, আপনার এই কাছাকাছি নাম্বারের রেজাল্ট শো করবে এখানে। যদি আপনার এই কোডটাকে খুঁজে না পায় তাহলে অন্য কোডের রেজাল্ট এখানে আসবে। তো আমরা যখনই ডাটা লুকআপ করবো অবশ্যই এক্সাক্ট ম্যাচ দেবো। এক্সাক্ট ম্যাচের জন্য হয় জিরো লিখে দেবো, না হয় এখানে ফলস লিখে দেবো। তাহলে আমার এখানে এক্সাক্ট ডাটা ম্যাচ হইলেই এখানে রেজাল্ট শো করবে, না হয় শো করবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, জিরো না দিলে কাছাকাছি রেজাল্টটা এখানে চলে আসবে। এখানে আমার দরকার হয়েছে এক্সাক্ট দরকার, যে আমার এটা ম্যাচ করলে চলে আসতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ 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 হবে। এটা আমি আপনার ইফ ব্যবহার করছি এই কারণেই, এটা আরো অ্যাডভান্স সামনের দিকে আসবে, এই জন্য এখানে কিছুটা দেখাইছি। কিন্তু আপনি যদি চান এখানে দরকারই নেই ইফ ফর্মুলা। আর ইফ ফর্মুলা একটা কাজের সৌন্দর্য তৈরি করে।
এরপর হচ্ছে আরো সামনের দিকে বিস্তারিত আছে, ইফের বড় বড় ব্যবহার আছে, ইফ দরকার হইবে, আপনি এটাকে সাইরা পারবেন না। এই জন্য হালকা এই জায়গায় একটু ধারণা দিলাম, সামনে যে প্রজেক্ট আসতে আছে এটার বড় বড় ক্যালকুলেশন আছে এই ফর্মুলার। বুঝতে পারছেন? না, তখন রেজাল্ট হবে কি আপনার উল্টাপাল্টা হবে। এখানে আমার যদি যে কোডই এন্ট্রি দেই এটারই কিন্তু এখানে ক্যালকুলেশন চলে আসবে। আমি সাপোজ এখানে যদি 5 এর ক্যালকুলেশনটা এখানে দেখতে চাই, এখানে ডাবল অবশ্যই এন্ট্রি দেওয়া যাবে না, এখানে অটোমেটিক আসবে। এই যে দেখুন এখানে অ্যাভেলেবেল কোয়ান্টিটি 5 এর 80 পিস, এখানেও 80 পিস আছে। এখন 80 পিস এই যে 5 এর এখানে আছে 30 পিস এখানে। হ্যাঁ, আমরা এখানে যে ক্যালকুলেশনটা করছি এখানে যদি ম্যানুয়াল যোগ করে নিয়ে আসি এখানে অটো আপডেট পাবে না। এখানে টোটালি হবে কি আপনার কোনো হাতের ক্যালকুলেশন নাই, আপনি একবার লজিক ফিট করবেন সারা জীবন এই লজিকই চলবে। আপনার শুধু আপডেট হবে কি পারচেস এবং স্টক আউট, এই দুইটা জায়গায়। পারচেস হইলে কি নতুন করে স্টোরে যদি কোনো কিছু ঢোকে সেটা হবে স্টক ইন। এখানে আমি স্টকটা লিখে দিই স্টক ইন, আর এটা হচ্ছে স্টক আউট। স্টক আউট মানে হচ্ছে সেল, যেটা সেল করতেছেন সেটা হলো স্টক আউট। স্টক আউট এই স্টক ইন মানে হচ্ছে আমি নতুন করে হাউসে যেটা ঢুকাইতেছি সেটা। আর ডাটাবেস হচ্ছে আপনার যেটা অলরেডি আপনার ওয়্যার হাউসে আছে সেটার একটা ডাটাবেস তৈরি করে ফেলবেন। আর স্টক ইন নতুন করে যেটা আমি ঢুকাইতেছি ওয়্যার হাউসে সেইটা। আর স্টক আউট মানে হচ্ছে যেটা আমার স্টক থেকে সেল করা হইতেছে এটা হচ্ছে স্টক আউট। এই সবগুলো ইন হাউস আউট এরপর স্টক আউট এগুলো সবগুলো বাদ দিয়ে অ্যাভেলেবেল কোয়ান্টিটি, এটাকে বলা হয় কারেন্ট স্ট্যাটাস অথবা বলতে পারেন অন হ্যান্ড কোয়ান্টিটি। আমার সবগুলো ক্রয় বিক্রয়ের পরে যেটা আছে আমার ওয়্যার হাউসে সেটার আপডেট আমি এখানে পেয়ে যাব। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি কোনো সমস্যা হয় ভিডিও তো অবশ্যই শেয়ার করে দেবো এটা দেখে। এরপরেও যদি বুঝতে সমস্যা হয় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন। যখন আপনি আমারে হোয়াটসঅ্যাপে নক করে রাখতে পারবেন, ইনশাল্লাহ আমি ট্রাই করবো সলভ করার জন্য। আর এটার আমি একটা প্র্যাকটিস সেট দিয়ে দেবো, আপনারা এটার উপরে কাজ করবেন। ওকে, তাহলে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। কবির ভাই কিছু বলবেন? কবির ভাই কিছু বলেন নাই। শাইন ভাই? হ্যাঁ হ্যাঁ, ভিডিও দিয়ে দেবো, যেভাবে রেকর্ড করছি এই ভিডিওটাই দিয়ে দেবো। আর প্র্যাকটিস। হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।